সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি ঘোষণা দিয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তারা তাদের দলের তহবিল গড়ে তুলবেন। বেশ ভালো কথা। আসলে এমনটাই তো হওয়া উচিত। তারা বলেছেন এটাই নাকি বাংলাদেশে রাজনীতিতে নতুনত্বের সূচনা। কিন্তু এই কথাটাই আমাদের ভাবিয়ে তোলে, নতুন? সত্যিই কি নতুন? তারা কি এসব না জেনেই বলছেন, নাকি সত্যের অপলাপ বকছেন? যারা যুগ যুগ ধরে জনগণের চাঁদায় আন্দোলন করছেন, তাদের কাছে এই নতুনত্বের দাবি নিছক এক প্রহসন। মজার ব্যাপার হলো, যখন এনসিপির কিছু প্রভাবশালী নেতার বিরুদ্ধেই শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠছে, ঠিক সেই সময় তারা এই ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছেন। ফলে প্রশ্ন ওঠে, এই ফান্ডিং কি নৈতিক ভিত্তিতে জনগণের সংগঠন গড়ে তোলার প্রচেষ্টা, নাকি নিজেদের কালিমা আড়াল করার অপচেষ্টা? তবে আজকের আলোচনার লক্ষ্য এনসিপি বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, বরং একটি বৃহত্তর প্রশ্ন। জনগণের টাকায় গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন কেন সময়ের দাবি? কেন এটি কেবল একটি নৈতিক দায় নয়, বরং শ্রেণী সংগ্রামের অপরিহার্য হাতিয়ার? কার্ল মার্কস বলেছিলেন, দ্য আইডিয়াস অব দ্য রুলিং ক্লাস আর ইন এভরি ইপোক ইন দ্য রুলিং আইডিয়াস। অর্থাৎ প্রতিটি যুগেই শাসক শ্রেণীর চিন্তাধারাই সমাজের প্রধান হয়ে ওঠে। এই আধিপত্য কেবল অস্ত্রের জোরে নয়, অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে কায়েম হয়ে থাকে। রাজনীতিতে অর্থের উৎস যদি হয় কর্পোরেট পুঁজি, তাহলে সেই রাজনীতি শ্রমজীবী মানুষের নয়, পুঁজিপতিদের হয়ে দাঁড়ায়। লেনিন তার স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন, দ্য মডার্ন স্টেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর দ্য অপারেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস বাই দ্য ক্যাপিটালিস্ট ক্লাস। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র মূলত ব্যবহৃত হয় পুঁজির স্বার্থে শ্রমিক শ্রেণীকে দমন করতে। সুতরাং রাজনীতি কেবল নির্বাচন আর ইশতেহারের খেলা নয়, এটা শ্রেণী সংগ্রামের আয়না। অর্থনৈতিক ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক আদর্শের বাস্তবায়ন সম্ভব নয়। আর এই অর্থের উৎস থেকেই একটি রাজনৈতিক দলকে মোটা দাগে চিহ্নিত করা যায়, সেটা জনগণের পক্ষে নাকি বিপক্ষে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আমরা একটি বাস্তবতা দেখছি। ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো মূলত ব্যবসায়িক গোষ্ঠীর অর্থায়নে চলে। কেউ গার্মেন্টস মালিকদের ছায়ায়, কেউ বা রিয়েল এস্টেটের ডেভেলপারদের হাত ধরে, আবার কেউ সিন্ডিকেট ব্যবসায়ীদের উপর নির্ভর করে। এর বাইরে ব্যবসায়ীদের রাজনৈতিক হয়ে ওঠা কিংবা রাজনীতিকদের ব্যবসায় নামার প্রবণতা ক্রমেই বাড়ছে। ফলাফল সুস্পষ্ট, যে দলই ক্ষমতায় আসুক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে, গ্যাস কয়লা বন্দর চলে যায় বহুজাতিক কোম্পানির হাতে, ক্রমাগত ক্ষুদ্র মাঝারি কৃষক জমি হারিয়ে পরিণত হয় শহুরে মজুরে। সেখানেও চলে পরিচ্ছন্নতার নামে রিক্সা হকার উচ্ছেদ। ধনীদের হাজার হাজার কোটি টাকা ঋণ মৌকুব হয়, দড়ি পড়ে কৃষকের কোমরে। একটি সরকারের পতনের পর আরেকটি সরকারের আগমন ঘটে, কিন্তু লুটপাটের সিন্ডিকেট থাকে অটুট বহাল তবিয়তে। এমনকি সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের পরেও সেই সিন্ডিকেট কাঠামোতে বড় পরিবর্তন দেখা যায়নি। মাজার ভাঙ্গার উৎসব হয়েছে সরকারের প্রচ্ছন্ন মদদে, কিন্তু দখলদার শ্রেণীর আধিপত্য ভাঙ্গা হয়নি, বরং সক্রিয় থেকেছে সিন্ডিকেট। যে রাজনৈতিক দল জনগণের অর্থে গড়ে ওঠে, সেই দল জনগণের কাছে থাকে দায়বদ্ধ। আর যে দল পুঁজিপতিদের টাকায় দাঁড়ায়, সে দল তাদের স্বার্থের পাহারাদার হয়ে ওঠে। এটাই রাজনৈতিক অর্থনীতির মৌলিক বাস্তবতা। যেমন বিড়াল যদি শুটকির পাহারাদার হয়, তাহলে ফলাফল কি হবে তা বোঝার জন্য রকেট সায়েন্স দরকার পড়ে না। একটি শ্রমিক কৃষক ভিত্তিক রাজনৈতিক শক্তি গড়ে ওঠে তখনই, যখন অর্থনৈতিক অবকাঠামো, নৈতিক দায় এবং আদর্শিক নেতৃত্ব একই সঙ্গে গণমানুষের হাতে কেন্দ্রীভূত হয়। সরল ভাষায় এর নামই সমাজতন্ত্র। আর কর্পোরেট ভিত্তিক রাজনৈতিক শাসনের নাম পুঁজিবাদ। সুতরাং রাজনৈতিক অর্থায়নের উৎসের প্রশ্ন কেবল হিসাব নিকাশের বিষয় নয়, এটি একেবারে শ্রেণী চরিত্র নির্ধারণ করে। লেনিন তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ টু বি ডানে লিখেছেন, উইদাউট এ রেভলিউশনারি থিওরি দেয়ার ক্যান বি নো রেভলিউশনারি মুভমেন্ট। কিন্তু শুধু থিওরি দিয়ে কিছু হয় না, থিওরিকে কার্যকর করতে চায় সংগঠন, আর সংগঠন পরিচালনায় চায় অর্থ। এই অর্থ আসে আন্দোলনের প্রতি জনগণের আস্থা ও দায়িত্ববোধের প্রতিফলন হিসাবে। বিশ্বের প্রায় সব বামপন্থী আন্দোলনে দেখা গেছে তাদের প্রধান অর্থনৈতিক ভিত্তি ছিল জনগণের চাঁদা। বাংলাদেশের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। এমনকি 1983 সালে দেশের অন্যতম বামপন্থী রাজনৈতিক দল বাসদের বিভাজনের পিছনেও একটি বড় বিতর্ক ছিল অর্থের উৎস নিয়ে। চাঁদা ভিত্তিক অর্থায়ন নাকি বিকল্প উৎস গ্রহণ।
কারণ চাঁদা মানে শুধু অর্থ নয়, চাঁদা মানে রাজনৈতিক জবাবদিহিতা। যে ব্যক্তি 10 টাকা দেয় সে খোঁজ নেবেই তার টাকায় কি হলো। শুধু বামপন্থী দলগুলো ছাড়াও বাংলাদেশের রাজনীতিতে জনগণের চাঁদা নতুন কিছু নয়। মজলুম জননেতা মৌলানা ভাসানী তার পার্টি গড়ে তুলেছিলেন কৃষক শ্রমিকের চাঁদার ভিত্তিতে। তার সভায় মানুষ আসতো নিজ খরচে নিজ দায়িত্বে। মহান মুক্তিযুদ্ধের সময় দেশে বিদেশে গণচাঁদা ইতিহাস আমাদের সকলের জানা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ছাত্র সংগঠনগুলো চাঁদা তুলে রাজপথে নেমেছিল। বামপন্থীদের নেতৃত্বে শিক্ষা, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, এমনকি টাকার খেলা চলে এমন নির্বাচনেও অর্থের প্রধান উৎস ছিল গণচাঁদা। একটি ভোট ও একটি নোট, এই স্লোগান হয়তো অনেকেই শুনে থাকবেন। যে কোনো জাতীয় দুর্যোগেও চাঁদার হাত প্রশস্ত করে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে জীবন রক্ষা করে, শানিত করে মানবতার চেতনা। আজ সেই ঐতিহ্য ফিরিয়ে আনা জরুরি। রাজনৈতিক প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি, পোস্টার, মিছিল, মিটিং, জনসভা, সব কিছুর জন্য অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থ জনগণের হাত থেকেই আসা উচিত। তা না হলে জনগণের রাজনীতি বলে কিছু থাকে না। যখন কোনো রাজনৈতিক দল কর্পোরেট হাউজের কাছে মাথা নত করে, তখনই নীতি নির্ধারণ হয় মুনাফার ভিত্তিতে, জনস্বার্থে নয়। বিদ্যুৎ খাতে কথিত অদৃশ্য বিনিয়োগ হয়, অথচ লোডশেডিং বাড়ে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এসব কিছু বেসরকারীকরণের নামে তুলে দেওয়া হয় ব্যবসায়ীদের হাতে। আমরা জানি সুহার্তোর পতনের পর ইন্দোনেশিয়ায় দেখা গিয়েছে কিভাবে কর্পোরেট অনুদানের রাজনীতি শেষ পর্যন্ত জনবিরোধী দমন নীতিতে পরিণত হয়েছিল। বিশ্ব ব্যাংক, IMF এবং বহুজাতিক কোম্পানির স্বার্থে তার সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে পদদলিত করেছিল। এই বাস্তবতা থেকে শিক্ষা না নিলে বাংলাদেশেও একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চাই, এই বাক্যটি এখন খুবই প্রচলিত। কিন্তু প্রশ্ন হলো, কার জন্য এই স্থিতিশীলতা? কৃষকের জন্য, শ্রমিকের জন্য, নাকি বহুজাতিক কোম্পানির জন্য? বাস্তবতা হলো, এই তথাকথিত স্থিতিশীলতা মানে হলো লুটপাটের নিশ্চয়তা। ব্যবসায়ী সিন্ডিকেট যেন নির্ভয়ে কাজ করতে পারে, সেই পরিবেশ গঠনের নামই তাদের কাছে স্থিতিশীলতা। প্রতিবাদকে উগ্রতা হিসেবে দমন করার প্রক্রিয়া শুরু হয় এই যুক্তিতেই। তাই যে দল এই কাঠামো বদলাতে চায় তাকে জনগণের উপর নির্ভর করতেই হবে। তাদের অর্থ, শ্রম ও মতামতের ভিত্তিতে পার্টি গড়ে তুলতে হবে। আমরা যদি সত্যি চাই এক নতুন রাজনৈতিক সংস্কৃতি যেখানে জনপ্রতিনিধি জনগণের দাস হবে, কর্পোরেটে নয়, তাহলে আর একমাত্র পথ হলো গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক অর্থায়ন। জনগণকে জানাতে হবে তাদের দেওয়া ভোট ও অর্থ কোথায় যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর উপর এই নৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব বর্তায়। চাঁদা তুলে যদি তারা তার হিসাব না দেয়, সেটাও দুর্নীতি। সুতরাং চাঁদার রাজনীতি মানেই কেবল অর্থ সংগ্রহ নয়, এটা এক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি। যারা সত্যি নতুন ধারা আনতে চান তাদের উচিত এই ইতিহাস জানা। পুরনো সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নতুনত্ব দাবি করা আত্মপ্রবঞ্চনা মাত্র। চাঁদার রাজনীতি মানে হলো একটি রাজনৈতিক আন্দোলনের ভিত নির্মাণ, শ্রেণী সংগ্রামের সংগঠিত রূপ দেওয়া, কর্পোরেট শৃঙ্খল ছিন্ন করা। কিন্তু এই পথ এত সহজ নয়। এই পথে আছে অনেক পরিশ্রম, আছে অনেক ত্যাগ, কিন্তু এটি ভবিষ্যতের একমাত্র টেকসই পথ। পরিশেষে আমরা বলতে পারি, রাজনীতি কেবল ভোট নয়, কেবল সরকার পরিবর্তনের খেলা নয়, এটি সমাজের শ্রেণী চরিত্র বদলানোর সংগ্রাম। এই সংগ্রামের শত্রুদের কাছ থেকে অর্থ নিয়ে যদি আমরা পথ চলি, তাহলে সংগ্রাম শুরুর আগেই শেষ হয়ে যায়। কার্ল মার্কস বলেছিলেন, দ্য প্রোলেটারিয়ানস হ্যাভ নাথিং টু লস বাট দেয়ার চেঞ্জ, দে হ্যাভ এ ওয়ার্ল্ড টু উইন। সেই বিশ্ব জয়ের জন্য চাই শ্রমিক, কৃষকের উপর নির্ভরশীল, স্বচ্ছ, সংগ্রামী রাজনৈতিক সংগঠন। তাই সত্যিকারের রাজনৈতিক দল গড়ে তুলতে হলে ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা কোনো অতিকথন নয়, এটা এখন সময়ের সবচাইতে জরুরি রাজনৈতিক কর্তব্য।